টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। একটা নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। এই পর্বটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের পরিমিতি হচ্ছে 16 অধ্যায়। 16 অধ্যায়ের নাম হচ্ছে পরিমিতি। তো 16 অধ্যায়ের দ্বিতীয় অনুশীলন হচ্ছে 16.2। 16.2-এ চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কে আলোচনা করা আছে। তো চতুর্ভুজের ক্ষেত্রফল সম্পর্কিত যে সূত্রগুলো লাগবে আমরা সেই সূত্র নিয়ে আলোচনা করব এবং ওই সূত্রের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। মনে রাখবা এই পর্বটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। দেখার পরে তো অঙ্ক করতে যাবো। অনেকে আছো অঙ্কের যে 16.2-এর অঙ্ক দেখতেছো বাট প্রথম পর্বটা দেখো নাই, এটা কিন্তু ভুল। প্রথম পর্বটা অবশ্যই আগে দেখবা, কারণ প্রথম পর্বে অনেক বিস্তারিত তথ্য বলা থাকে এবং যে তথ্যগুলো তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগে ওই অঙ্ক করার ক্ষেত্রে অনেক সময় ওই সূত্রগুলাই ব্যবহার করা হয়। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে প্রথমে হচ্ছে আয়তক্ষেত্র সম্পর্কে। তো আচ্ছা, আয়ত কাকে বলে? দেখো, আয়ত কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে বলা হয় আয়ত। দেখো যে ব্যাপারটা এ বি সি ডি একটি আয়ত। এর আয়তের এই বিপরীত বাহুগুলো সমান, মানে এ বি বাহু ইকুয়াল টু সিডি বাহু আর এডি বাহু ইকুয়াল টু বিসি বাহু। আর এই কোণগুলা, এই কোণ ইকুয়াল টু এই কোণ ইকুয়াল টু এই কোণ ইকুয়াল টু এই কোণ ইকুয়াল টু এক সমকোণ হবে, মানে কোণগুলো সমকোণ হবে। তার মানে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়ত বলা হয়। দেখো যে ব্যাপারটা আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো, আয়তের ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি আর প্রস্থকে যদি বি দ্বারা প্রকাশ করি তাহলে ক্ষেত্রফল হবে এ বি বর্গ একক। দেখো যে ব্যাপারটা অনেক সময় বলা থাকে যে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করো। আবার বলা আছে দৈর্ঘ্য দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে, এখন বলা আছে প্রস্থ নির্ণয় করো। যদিও এই সহজ টাইপের অঙ্ক আসে না, একটু ঘুরায় অঙ্ক আসে। কি টাইপের অঙ্ক আসে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আয়তক্ষেত্রের পরিসীমা। দেখো, আমরা পরিসীমা বলতে এই আয়তক্ষেত্রের 4 বাহু যদি যোগ করি, যোগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা সমান সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। যেহেতু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস, দেখো এই বাহু প্লাস এই বাহু প্লাস এই বাহু প্লাস এই বাহু, মানে এই বাহু আর এই বাহু সমান, তার মানে 2a, আর এই বাহু আর এই বাহু সমান, প্লাস হচ্ছে 2b, তার মানে 2a প্লাস 2b। তার মানে কমন নিলে 2 কমন নিলে হয় হচ্ছে 2 ইন্টু a প্লাস b। মানে আয়তক্ষেত্রে পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু 2 ইন্টু a প্লাস b। এর একক যদি মিটার হয় তাহলে মিটারে হবে, সেন্টিমিটার হলে সেন্টিমিটারে হবে। এরপরে দেখো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এসি। এই কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। দৈর্ঘ্য যদি এ আর প্রস্থ যদি বি হয় তাহলে সূত্র হবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আয়তক্ষেত্র সম্পর্কিত এই সূত্রগুলা অন্য অঙ্ক করার ক্ষেত্রেও প্রয়োজন লাগে। দেখা যাচ্ছে মনে করো যে বর্গক্ষেত্রের অঙ্ক আছে কিন্তু ওর ভিতরে আয়তক্ষেত্রেরও বিষয়গুলো জানা লাগে। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রগুলো আছে, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বা পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র, এগুলো ভালো করে জেনে রাখবা। দেখো যে ব্যাপারটা, এই অঙ্কটা তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীতে আছে। প্রশ্নটা বলা আছে যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। দেখো, বিস্তার বলতে যে ব্যাপারটা বোঝায় সেটা হলো যে প্রস্থ। বিস্তার আর প্রস্থ একই হবে, তাহলে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এবং ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 512 বর্গমিটার হলে পরিসীমা বের করো। তার মানে দেখো যে ব্যাপারটা আমরা পরিসীমার সূত্র জানি হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে, মানে এখানে প্রস্থর পরিবর্তে বিস্তার আছে, তার মানে সূত্র হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস বিস্তার। তাহলে আমার দৈর্ঘ্য লাগবে, এরপর বিস্তার লাগবে, তারপরে তাহলে কিন্তু আমরা আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে পারবো। দেখো বলা আছে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, তাহলে আমরা বিস্তার ইকুয়াল টু এক্স ধরবো। তাহলে দৈর্ঘ্য ইকুয়াল টু হবে কত? দেখো দৈর্ঘ্য হবে হচ্ছে বলা আছে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, তাহলে দৈর্ঘ্য হবে 2x। তাহলে ক্ষেত্রফল কত হবে? দেখো আমরা ক্ষেত্রফল সমান কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে 2x ইন্টু এক্স। তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে 2x স্কোয়ার। তার মানে আমরা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম 2x স্কোয়ার। প্রশ্নে ক্ষেত্রফল দিয়ে আছে 512। তাহলে প্রশ্ন আমাদের 2x স্কোয়ার ইকুয়াল টু 512 লিখবো। 2x স্কোয়ার ইকুয়াল টু 512 লিখবো। লিখে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা x সমান পাবো। দেখো x সমান যেটা পাবো সেটা হলো বিস্তার।
এবার দৈর্ঘ্য বিস্তারের যেহেতু দ্বিগুণ, তাহলে আমরা এক্স সমান যা পেয়েছি তাকে 2 দ্বারা গুণ করলে আমরা পাবো দৈর্ঘ্য। তাহলে বিস্তার পেলাম, দৈর্ঘ্য পেলাম, তাহলে লিখবো অতএব আয়তকার ক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস বিস্তার। এবার দৈর্ঘ্য আর বিস্তারের মান বসাই দেবো, অ্যান্সার শেষ। এরপরে দেখো এই অঙ্কটা তোমাদের উদাহরণে আছে যে একটি আয়তাকার ঘরের বলা আছে, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ এবং ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য বের করো। দেখো পরিসীমা বের করতে হবে, এরপরে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ, তাহলে আমরা ধরবো মনে করি প্রস্থ হচ্ছে এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে বলো। দেখো বলা আছে দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ, তাহলে দেখো যে ব্যাপারটা প্রস্থ যেহেতু এক্স, তাহলে দৈর্ঘ্য হবে 3x/2। তাহলে ক্ষেত্রফল কত হবে, দেখো আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আর দৈর্ঘ্য হচ্ছে 3x/2 আর প্রস্থ হচ্ছে এক্স, তার মানে ক্ষেত্রফল হবে হচ্ছে 3x/2 দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ হচ্ছে এক্স সমান আসে হচ্ছে 3x² / 2। তার মানে আমরা ক্ষেত্রফল পেলাম এইটা 3x² / 2 পেলাম। তাহলে ক্ষেত্রফল আমরা পেয়েছি এইটা, ক্ষেত্রফল প্রশ্নে দেওয়া আছে 384, তাহলে প্রশ্ন মতে হবে হচ্ছে 3x² / 2 = 384। তাহলে দেখো আমরা এইখান থেকে ক্যালকুলেশন করলে এক্স সমান পাবো, যেটা এক্স পাবো সেটা হবে হচ্ছে প্রস্থ। এবার এইখানে আমরা এক্স এর মান বসাই দিলে পাবো হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম। এখন বের করতে বলছে পরিসীমা, তাহলে আমরা পরিসীমার সূত্র জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি √(= দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তার মানে দৈর্ঘ্য স্কোয়ার আর প্রস্থ স্কোয়ার এর মান বসাই দেবো, বসাই দিলেই আমরা কর্ণের দৈর্ঘ্য পাবো। দেখো যে ব্যাপারটা অঙ্কগুলো সহজ যদি তুমি একটু ভালো করে বুঝো। আমি এখানে যদিও একেবারে সংক্ষেপে করে দিয়েছি, এই অঙ্কগুলাই কিন্তু তোমাদের পর্ব আকারে আমি প্রত্যেকটা অঙ্ক অনুশীলনী এবং উদাহরণের প্রত্যেকটা অঙ্ক পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দিয়েছি যাতে তোমাদের উপকারে আসে। এখন আসো আমরা বর্গক্ষেত্র নিয়ে আলোচনা করব। বর্গক্ষেত্র দেখো বর্গ কাকে বলে, যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং কোণগুলো সমকোণ তাকে বলা হয় বর্গ। দেখো ABCD একটি বর্গ, বর্গের এই বাহু ইকুয়াল টু এই বাহু ইকুয়াল টু এই বাহু ইকুয়াল টু এই বাহু, প্রত্যেকটা বাহু সমান এবং এই কোণগুলো সমকোণ, এই কোণ ইকুয়াল টু এই কোণ ইকুয়াল টু এই কোণ ইকুয়াল টু এই কোণ ইকুয়াল টু এক সমকোণ হবে। দেখো যে ব্যাপারটা বর্গের ক্ষেত্রফল সমান দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, মানে এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, বর্গের ক্ষেত্রফলের সূত্র এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তো এটা বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা এ ধরি তাহলে হবে A² বর্গ একক। দেখো A² বর্গ একক হবে। বর্গের পরিসীমা সমান হচ্ছে যে ব্যাপারটা এই বর্গের 4 বাহু যোগ করব, মানে A + A + A + A মানে 4A। এ মানে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, তার মানে 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 4A একক। এরপরে দেখো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, দেখো কর্ণের দৈর্ঘ্যকে আমরা D দ্বারা প্রকাশ করি। কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু সূত্র হচ্ছে √2 এক বাহুর দৈর্ঘ্য। দেখো √2 এক বাহুর দৈর্ঘ্য, তার মানে √2 বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে √2a, এর পরে কিন্তু রুট নাই, তার মানে √2a বা a√2 একক। যদি একক হয় সেন্টিমিটারে তাহলে সেন্টিমিটার হবে, মিটার হলে মিটার হবে। তো দেখো এই বর্গক্ষেত্রের সূত্রগুলো তোমরা সবাই কম বেশি জানো। আর আরেকটা জিনিস যে আমি এর পরের পর্ব থেকে কিন্তু আয়তক্ষেত্রের সূত্র বা বর্গক্ষেত্রের সূত্র বা সামান্তরিকের সূত্র কিভাবে এসেছে এগুলা নিয়ে বিস্তারিত ভেঙে ভেঙে দেখাবো, ওই লেকচারগুলো অবশ্যই দেখবা। দেখো তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ এবং অনুশীলনীতে একটা অঙ্ক আছে, তো এই একই নিয়মের উদাহরণেও একটা অঙ্ক আছে, অনুশীলনীতেও একটা অঙ্ক আছে। অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো বলা আছে যে বর্গাকার একটি মাঠের ভিতরের চারিদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয় তবে রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আমরা দেখি যে অঙ্কটা কিভাবে করতে হয়, সেটা হলো যে সংক্ষেপে দেখবো। এটা একটা বর্গাকার মাঠ, মনে করো বর্গাকার মাঠ, যাই হোক এই একটা বর্গাকার মাঠ। বর্গাকার মাঠের যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে বর্গাকার মাঠের প্রতিটি বাহুর যদি দৈর্ঘ্য এ হয় তাহলে বর্গের ক্ষেত্রফল হবে A²। এবার বলা আছে ভিতরের চারিদিকে 4 মিটার চওড়া রাস্তা আছে। দেখো এর ভিতরে চারিদিকে 4 মিটার চওড়া রাস্তা আছে। দেখো এর ভিতরে এইখানে 4, এটাও 4 হবে, এটাও 4 হবে, এর
ভিতরে 4 হবে। বলা আছে এই বর্গাকার মাঠের ভিতরের চারিদিকে 4 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে রাস্তা বাদে বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখো এক বাহুর দৈর্ঘ্য হবে এ মাইনাস, দেখো টোটালটা এ, যেহেতু ভিতরে হলে হবে মাইনাস আর বাইরে হলে হবে হচ্ছে প্লাস। তাহলে দেখো এই পাশে 4 আছে, এই পাশে 4 আসছে, তাহলে লিখবো আমরা 2 × 4। তাহলে ইকুয়াল টু আমরা পাই হচ্ছে এ মাইনাস 8। তার মানে রাস্তা বাদে, দেখো রাস্তা বাদে বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস 8। তাহলে রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে এ মাইনাস 8 হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা বর্গাকার মাঠের ক্ষেত্রফল পেয়েছি এ স্কোয়ার, আর রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল পেয়েছি এ মাইনাস 8 হোল স্কোয়ার। এখন টোটালটার ক্ষেত্রফল থেকে ভিতরেরটার ক্ষেত্রফল বাদ দিলে আমরা পাবো রাস্তার ক্ষেত্রফল। তাহলে টোটালটার ক্ষেত্রফল হচ্ছে, টোটালটা মানে বর্গের ক্ষেত্রফল, টোটালটার বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস, এবার রাস্তা বাদে ভিতরেরটার ক্ষেত্রফল যদি আমরা বের করি, রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল আমরা পেয়েছি এ মাইনাস 8 হোল স্কোয়ার। তাহলে লিখবো এ মাইনাস 8 হোল স্কোয়ার। দেখো এ মাইনাস 8 হোল স্কোয়ার, তার মানে দেখো যে ব্যাপারটা আমার টোটালটার ক্ষেত্রফল থেকে আমরা ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা কি পাবো? রাস্তার ক্ষেত্রফল। প্রশ্নে বলা আছে রাস্তার ক্ষেত্রফল সমান 1 হেক্টর। আমরা জানি 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। দেখো এবার ক্যালকুলেশন করলে আমরা এ সমান পাবো। দেখো এ সমান পাবো। এবার দেখো এ মানে হচ্ছে বর্গাকার ক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য বের করতে বলছিল রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল। তাহলে রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে এ মাইনাস 8 হোল স্কোয়ার। তাহলে লিখবো এ মাইনাস 8 হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে আমরা এর মান বসাই দিলে রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল পাবো। দেখো যে ব্যাপারটা আমি অঙ্কটা আরেকবার বলছি, রিপিট করতেছি যে বর্গাকার একটি মাঠের ভিতরের চারিদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। বর্গাকার মাঠের ভিতরের চারিদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয়, তাহলে রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো যে ব্যাপারটা আমরা ধরে নিলাম যে বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্যকে যদি স্কোয়ার করি, দেখো স্কোয়ার করি, তাহলে বর্গের ক্ষেত্রফল পাবো। তার মানে বর্গাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। তাহলে মানে বাহুর দৈর্ঘ্যকে স্কোয়ার করলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল পাবো। এবার রাস্তা বাদে, রাস্তা আছে কিন্তু ভিতরে 4 মিটার চওড়া রাস্তা আছে চারিদিকে। তাহলে রাস্তা বাদে বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে এ, টোটালটা এ মাইনাস এই পাশের 4 আর এই পাশের 4 বাদ যাবে, মানে এ মাইনাস 2 × 4, মানে দুই পাশের 4 বাদ যাবে, তার মানে 2 × 4 ইকুয়াল টু আসে হচ্ছে এ মাইনাস 8। তার মানে রাস্তা বাদে বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস 8। রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল হবে এ মাইনাস 8 হোল স্কোয়ার। এবার বর্গাকার মাঠের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা পাবো রাস্তার ক্ষেত্রফল। তাহলে টোটালটার ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, আর রাস্তা বাদে এই ভিতরেরটার ক্ষেত্রফল হচ্ছে এ মাইনাস 8 হোল স্কোয়ার। তাহলে টোটালটার ক্ষেত্রফল থেকে এ মাইনাস 8 হোল স্কোয়ার বাদ দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাই, মানে এইটা ইকুয়াল টু রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 1 হেক্টর। 1 হেক্টর সমান আমরা জানি 10,000 বর্গ মিটার। এবার এখান থেকে ক্যালকুলেশন করলে এর মান পাবো। এবার এর মান এখানে বসাই দিলেই আমরা রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল পাবো। দেখো অনেক অঙ্ক আছে যেটা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র দুইটা সূত্রই ব্যবহার করা লাগে। যেমন একটা অঙ্ক আছে যে তোমাদের পাঠ্য বইতেও অঙ্কটা আছে, আবার উদাহরণে ওই নিয়মের অঙ্ক আছে, যে একটা নিয়মের অঙ্কটা দেখো যে একটা উদাহরণের অঙ্কটা আমি বলতেছি যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার। এর দৈর্ঘ্য যদি 10 মিটার কম হয় তবে এটি বর্গক্ষেত্র হয়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। দেখো একটি আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি আমরা x ধরি এবং প্রস্থ যদি y ধরি, তাহলে প্রশ্নে বলা আছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার। দেখো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য আমরা x ধরছি, প্রস্থ y ধরছি, তাহলে প্রশ্ন মতে হবে xy ইকুয়াল টু 2000 হবে। আমরা এটা 1 নং দিলাম। এরপরে পরের শর্তে বলা আছে দৈর্ঘ্য যদি 10 মিটার কম হয় তবে এটি বর্গক্ষেত্র হয়। তাহলে দেখো আমার এই দৈর্ঘ্য ছিল x, এখান থেকে 10 মিটার কমছে, মনে করো এখান থেকে 10 মিটার কমছে, 10 মিটার এইটুক 10 মিটার কমছে। 10 মিটার কমার ফলে আমার এইটুক কত আছে দেখো x মাইনাস 10 হবে।
টোটালটা হচ্ছে এক্স, এইটুকু হচ্ছে 10, তাহলে এইটুকু হবে হচ্ছে এই টোটালটার থেকে এইটুকু বিয়োগ করবো, তার মানে এক্স মাইনাস 10। বলা আছে দৈর্ঘ্য যদি 10 মিটার কম হয় তবে এটি বর্গক্ষেত্র হবে। বর্গক্ষেত্রের আমরা জানি কি সবগুলো বাহু সমান, তার মানে এই বাহু সমান এই বাহু সমান এই বাহু সমান এই বাহু সমান, সবগুলো বাহু সমান হবে। তার মানে আমরা ওয়াই ইকুয়াল টু মানে দৈর্ঘ্য এইটা আর এইটা এই বাহু সমান পাবো, তার মানে ওয়াই ইকুয়াল টু পাবো এক্স মাইনাস 10। তার মানে আমরা পাচ্ছি ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 10, এটা হচ্ছে 2 নং। এখন আমরা ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 10 1 নংয়ে বসাবো। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 10 যদি 1 নংয়ে বসাই তাহলে ওয়াই স্থলে এক্স মাইনাস 10 বসাবো ইকুয়াল টু 2000। এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করলে আমরা এক্স এর মান পাবো। এবার এক্স এর মান যদি আমরা 2 নংয়ে বসালে আমরা ওয়াই এর মান পাবো। এক্স আর ওয়াই মানে হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে অ্যান্সার চলে আসছে। দেখো কত সহজেই অঙ্ক হয়ে যায়। তবে এই ক্ষেত্রে দেখো আমার কিন্তু এই আয়তক্ষেত্রের সূত্রও জানা লাগতেছে, বর্গক্ষেত্রের সূত্রও জানা লাগতেছে। এখন আসো আমরা সামান্তরিক নিয়ে আলোচনা করব। দেখো সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ নয় তাকে বলা হয় সামান্তরিক। দেখো সামান্তরিকের যদি ভূমি ও উচ্চতা দেয়া থাকে, যদি সামান্তরিকের ভূমি এবং উচ্চতা দেয়া থাকে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। মনে করো এ বি সি ডি একটি সামান্তরিক, তো সামান্তরিকের ভূমি হচ্ছে এ বি ইকুয়াল টু বি এবং উচ্চতা ডি ইকুয়াল টু যদি এইচ হয় তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমিকে যদি আমরা বি ধরি আর উচ্চতাকে যদি এইচ ধরি তাহলে সূত্র হবে বি এইচ বর্গ একক। এখন দেখো যদি সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য, দেখো কর্ণের দৈর্ঘ্য এ বি সি ডি একটি সামান্তরিক, এর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এসি। কর্ণের দৈর্ঘ্য এবং ওই কর্ণের বিপরীত বিন্দু থেকে উক্ত কর্ণের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কর্ণের দৈর্ঘ্য গুণ উচ্চতা। মনে করো যে একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এসি, এর বিপরীত কৌণিক বিন্দু এই ডি বিন্দু থেকে এসি এর ওপর ডি লম্ব অঙ্কন করলাম, তাহলে এই ডি ইকুয়াল টু এইচ ধরলাম। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এই এসি কর্ণ গুণ এই উচ্চতা, উচ্চতা বলতে এইচ। যদি এসি কর্ণকে আমরা ডি দ্বারা প্রকাশ করি তার মানে ডি ইন্টু এইচ। মনে রাখবা যে এটা সামান্তরিকের যদি কর্ণের দৈর্ঘ্য এবং ওই বিপরীত এই বিন্দু থেকে এই কর্ণের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি এইচ দেওয়া থাকে বা উচ্চতা যদি এইচ দেওয়া থাকে তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পাই হচ্ছে কর্ণের দৈর্ঘ্য গুণ উচ্চতা, মানে এসি গুণ ডি, মানে ডি গুণ এইচ হবে, মানে ডি গুণ এইচ হবে। আর যদি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, দেখো সামান্তরিকের যদি দুইটি সন্নিহিত বাহু দেয়া থাকে, সন্নিহিত বাহু মনে করো যে এই বাহু আর এই বাহু যদি দেয়া থাকে, মানে এই বাহুর দৈর্ঘ্য মনে করে 5 সেন্টিমিটার, এই বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, যদি সন্নিহিত বাহু দেওয়া থাকে এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, মনে করো কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এই বাহু গুণ এই বাহু এবং এদের মানে এই বাহু গুণ এই বাহু, তারপরে হচ্ছে সাইন এই কোণ। মানে দেখো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ বি সাইন থিটা বর্গ একক। মানে এই বাহু যদি এ হয় আর এই বাহু যদি বি হয়, মনে করো এই বাহু যদি এ হয় আর এই বাহু যদি বি হয় এবং এই কোণটা যদি থিটা হয় তাহলে সূত্র হচ্ছে এ বি সাইন থিটা। এখন যদি এই বাহু 5 মিটার দেওয়া থাকে আর এই বাহু 4 মিটার দেওয়া থাকে এবং কোণটা যদি 60 ডিগ্রি দেওয়া থাকে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? তাহলে এই বাহু হচ্ছে 5, তার মানে 5 গুণ এই বাহু হচ্ছে 4, তাহলে 5 গুণ 4 সাইন এই কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি। ক্যালকুলেশন করে যা পাবা সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। দেখো সামান্তরিকের আমরা 3 ধরনের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানলাম। প্রথম ক্ষেত্রে যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে, ভূমি আর উচ্চতা দেওয়া থাকে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। এখন যদি একটা কর্ণ এবং বিপরীত কৌণিক বিন্দু থেকে কর্ণের ওপর অঙ্কিত লম্ব বা উচ্চতা যদি দেওয়া থাকে, মানে এসি এবং ডিই দেওয়া থাকে, যদি দেওয়া থাকে তাহলে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কর্ণের দৈর্ঘ্য গুণ উচ্চতা। তার মানে উচ্চতা হচ্ছে এই এইচ, তার মানে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে ডি ইন্টু এইচ। এখন যদি দুইটা সন্নিহিত বাহু দেয়া থাকে এবং এদের বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ যদি দেয়া থাকে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এই বাহু যদি এ হয় এবং এই বাহু যদি বি হয় এবং কোণ যদি থিটা হয় তাহলে সূত্র হচ্ছে এ বি সাইন থিটা বর্গ একক। দেখো যে ব্যাপারটা তোমাদের পাঠ্য বইয়ে একটা অঙ্ক আছে যে একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ। দেখো বলা আছে ভূমি উচ্চতার 3/4 অংশ,
দেখো তাহলে আমরা লিখতে পারি ভূমি উচ্চতা 3/4 অংশ, আর ক্ষেত্রফল দেওয়া আছে 363 বর্গ মিটার। দেখো বলা আছে একটি সামান্তরিকের ভূমি উচ্চতা 3/4 অংশ, ক্ষেত্রফল 363 বর্গ মিটার। এখন বলা আছে সামান্তরিকের ভূমি ও উচ্চতা নির্ণয় করো। তাহলে দেখো ভূমি উচ্চতা 3/4 অংশ, তাহলে আমরা উচ্চতা সমান আমরা লিখবো যে মনে করো যে উচ্চতা সমান হবে ধরলাম হচ্ছে এক্স, তাহলে ভূমি সমান কত হবে? বলা আছে ভূমি উচ্চতা 3/4 অংশ, তাহলে ভূমি সমান হবে হচ্ছে 3x/4। এবার আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে ক্ষেত্রফল সমান কি জানি আমরা? দেখো সামান্তরিকের ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি গুণ উচ্চতা, তার মানে হবে হচ্ছে ভূমি হচ্ছে 3x/4 আর উচ্চতা হচ্ছে x, তাহলে গুণ করলে আসে 3x²/4। আমরা এটা পেলাম সামান্তরিকের ক্ষেত্রফল। প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে 363, তাহলে প্রশ্ন মতো হবে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান, তার মানে 3x²/4 = 363। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এক্স এর মান পাবো, যেটা এক্স এর মান পাবো সেটা হচ্ছে উচ্চতা, আর এইখানে আমরা এক্স এর মান বসাই দিলে আমরা পাবো হচ্ছে, দেখো এক্স এর মান যদি এখানে বসাই দিলে আমরা পাবো হচ্ছে ভূমি। তার মানে ভূমি আর উচ্চতা পেয়ে গেলাম, অঙ্কের অ্যান্সার চলে আসলো। দেখো কত সহজে অঙ্কগুলা করা যায়। দেখো আরেকটা অঙ্ক আছে তোমাদের পাঠ্য বইতে, যে একটি সামান্তরিকের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান। প্রশ্ন বলছে ভালো করে বুঝবা, সামান্তরিকের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি হচ্ছে 125 মিটার এবং উচ্চতা হচ্ছে 5 মিটার। এখন বলা আছে যে বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করো। দেখো যে ব্যাপারটা, সামান্তরিকের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তার মানে সামান্তরিকের, দেখো যে ব্যাপারটা, আমরা সামান্তরিকের ভূমিকে আমরা বি দ্বারা প্রকাশ করি যদি, আর উচ্চতাকে যদি এইচ দ্বারা প্রকাশ করি। সামান্তরিকের ভূমি দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে। এখন বলা আছে সামান্তরিকের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান, তার মানে আমরা আগে সামান্তরিকের ক্ষেত্রফল বের করব। সামান্তরিকের ক্ষেত্রফল হবে BH, মানে দেখো সামান্তরিকের আমরা এই 125 গুণ যদি 5 করি, 125 আর 5 যদি গুণ করি তাহলে হয় 625। দেখো যে ব্যাপারটা বলা ছিল যে সামান্তরিকের ভূমি দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা সামান্তরিকের ভূমি আর উচ্চতা যদি গুণ করি তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়েছি। প্রশ্নে কি বলছিল ভালো করে বুঝো, একটি সামান্তরিকের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান, মানে সামান্তরিকের যেটা ক্ষেত্রফল পাবো সেটা হলো বর্গের ক্ষেত্রফল। বলা আছে সামান্তরিকের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। এখন বলা আছে যে বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো সামান্তরিকের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, দুইটা গুণ করলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়েছি। প্রশ্নে বলেই দিয়েছে যে সামান্তরিকের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান, তাহলে আমরা বর্গের ক্ষেত্রফল সমান আমরা জানি a² হবে হচ্ছে 625। দেখো সামান্তরিকের বর্গের ক্ষেত্রফল হচ্ছে a² বর্গের ক্ষেত্রফল সমান সামান্তরিকের ক্ষেত্রফল হবে। প্রশ্নে প্রথমে বলছে সামান্তরিকের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান, তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে a² হবে সামান্তরিকের ক্ষেত্রফল। এখান থেকে আমরা a পাবো হচ্ছে, স্কোয়ারটা পক্ষান্তর করলে হবে রুট হবে, অতএব a দেখো √625 সমান হয় হচ্ছে 25, তার মানে a পেলাম হচ্ছে 25। এখন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2a, তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2a। এবার দেখো √2a সমান আমরা পেয়েছি হচ্ছে 25। এবার ক্যালকুলেশন করে যা হবে তাই হচ্ছে আমার নির্ণয় বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। দেখো এই অঙ্কটা তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণে আছে। একটি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 120 বর্গ সেন্টিমিটার, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার। বলা আছে এর বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, মানে এইচ নির্ণয় করতে হবে। তার মানে দেখো যে ব্যাপারটা, সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে এবং কর্ণ দেওয়া আছে। দেখো কর্ণ দেওয়া আছে 24 সেন্টিমিটার। এখন বিপরীত কৌণিক বিন্দু হতে এই কর্ণের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দেখো আমরা সূত্র জানি হচ্ছে যে, দেখো এই সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য ও ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কর্ণের দৈর্ঘ্য। দেখো কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 24, তাহলে কর্ণের দৈর্ঘ্য 24 ইন্টু উচ্চতা। দেখো উচ্চতাকে আমরা এই উচ্চতায় বের করতে বলছে, উচ্চতা হচ্ছে এইচ
আর এটা হচ্ছে আমরা ক্ষেত্রফল পেলাম। ক্ষেত্রফল হচ্ছে কর্ণের দৈর্ঘ্য গুণ উচ্চতা। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 24 আর উচ্চতা হচ্ছে h। তাহলে এটা ক্ষেত্রফল পেলাম। প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে 120। তাহলে এই ক্ষেত্রফল ইকুয়াল টু হবে এই ক্ষেত্রফল, তাহলে 120 হবে। 24 h এর সাথে গুণ আকারে আছে, পক্ষান্তর করলে বা h ইকুয়াল টু হবে 120 ভাগ 24। ক্যালকুলেশন করলে যা হবে তাই হচ্ছে অ্যান্সার। দেখো খুব সহজেই অঙ্কগুলো কিন্তু হয়ে যায় যদি তুমি সূত্র জানো। সূত্র জানা থাকলে সহজেই অঙ্ক পারবে। এখন দেখো যে ব্যাপারটা, এই সূত্রের আমরা একটা প্রয়োগ দেখি। মনে করো একটা সামান্তরিকের এইখানে দেখি, এই সামান্তরিকের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে মনে করো যে 10 সেন্টিমিটার, আর এডি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে মনে করো যে 5 সেন্টিমিটার, এবং এই কোণটা দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বলা হলো যে সামান্তরিকের ক্ষেত্রফল বের করো। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমরা বের করব। দেখো যে ব্যাপারটা এ বি সাইন থিটা, তার মানে এ মানে হচ্ছে এই বাহু হচ্ছে 10 ইন্টু বি, বি মানে হচ্ছে 5, আর সাইন এ আর বি এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, তাহলে 10 আর 5 গুণ করলে হয় 50, আর সাইন 30 ডিগ্রির আমরা মান জানি হচ্ছে হাফ, তাহলে আসে হচ্ছে 25। তার মানে দেখো যে ব্যাপারটা সেটা হলো ক্ষেত্রফল আসবে 25 বর্গ সেন্টিমিটার। দেখো যে ব্যাপারটা সেটা হলো সূত্র জানলে যে কোনো অঙ্ক পারবে। এখন যদি বলতো যে এই ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে, মনে করো এই অঙ্কের ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে, সন্নিহিত বাহু দুইটার দৈর্ঘ্য দেওয়া আছে। এখন বললো যে সন্নিহিত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বের করো। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল ইন্টু সাইন থিটা। এখান থেকে ক্যালকুলেশন করে থিটার মান বের করবে, তাহলেই অ্যান্সার চলে আসবে। দেখো আবার বলছি, সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে, এ এবং বি এর মান দেওয়া আছে। এখন থিটার মান বের করতে বলছে। সহজেই তুমি ক্ষেত্রফল সমান বসাও, এ আর বি এর মান বসাও, এখান থেকে ক্যালকুলেশন করে থিটার মান বের করো। বের করলেই তোমার সামান্তরিকের ক্ষেত্রফল চলে আসবে। এখন আসো আমরা ট্রাপিজিয়াম নিয়ে আলোচনা করব। দেখো ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। দেখো এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল, সেটাকে ট্রাপিজিয়াম বলে। যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান জানি হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। মনে করো এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, এর সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে এ বি আর সি ডি। তো দেখো যে ব্যাপারটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু গুণ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সি। এখন যদি সমান্তরাল বাহুদ্বয় মানে এ বি ইকুয়াল টু এ আর সি ডি ইকুয়াল টু যদি বি হয়, এবং এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব যদি সি ইকুয়াল টু এইচ হয়, তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত পাই? হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে এই বাহু যোগ এই বাহুকে আমরা এ ধরছি আর এই বাহুকে বি ধরছি, তার মানে এ প্লাস বি ইন্টু এদের লম্ব দূরত্ব হচ্ছে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইচ, তার মানে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। তার মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে মধ্যবর্তী দূরত্ব এইচ, তার মানে সূত্র হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এখন দেখো যে ব্যাপারটা তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীতে একটা অঙ্ক আছে যে একটি ট্রাপিজিয়ামের বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার বলা আছে। বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর, একটি ট্রাপিজিয়ামের বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার এবং লম্ব দূরত্ব 24 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 312 বর্গ সেন্টিমিটার হলে ট্রাপিজিয়ামের বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো বলা আছে যে ট্রাপিজিয়ামের বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার এবং লম্ব দূরত্ব দেওয়া আছে, এরপরে দেওয়া আছে হচ্ছে ক্ষেত্রফল। এখন বলা আছে যে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো বলা আছে যে ট্রাপিজিয়ামের বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার, দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার। তার মানে আমরা একটা বাহু যদি এক্স ধরি, তাহলে আরেকটা বাহু হবে হচ্ছে এক্স প্লাস 8। কেন এক্স প্লাস 8 হবে? দেখো যে ব্যাপারটা, আমরা যদি একটা বাহু এক্স ধরি আর একটা বাহু হবে এক্স প্লাস 8, কারণ বলা আছে বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার। তাহলে আমরা এক্স প্লাস 8 থেকে যদি এক্স বাদ দিই তাহলে আসে 8। তার মানে বাহু দুটির অন্তর হচ্ছে, দৈর্ঘ্যের অন্তর হচ্ছে কিন্তু 8।
তার মানে এখন দেখো লম্ব দূরত্বকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি, এইচ ইকুয়াল টু 24। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটি। দেখো সমান্তরাল বাহু দুটি দেওয়া আছে যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার। তার মানে একটা বাহু হচ্ছে এক্স আর একটা বাহু হচ্ছে এক্স প্লাস 8। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল তার মানে হচ্ছে এক্স প্লাস হবে হচ্ছে এক্স প্লাস 8 সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু লম্ব দূরত্ব এইচ ইকুয়াল টু 24। এইটা পেলাম হচ্ছে আমরা ক্ষেত্রফল। তাহলে আমরা এই ক্ষেত্রফল সমান কি লিখবো, 312 লিখবো। দেখো আমার এখানে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেলাম আর প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে 312, তাহলে এইটা ইকুয়াল টু লিখবো 312 লিখবো। এবার এখান থেকে ক্যালকুলেশন যদি করি 9 আসবে। এখন দেখো এক্স ইকুয়াল টু 9 মানে একটা বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে 9। আর দেখো এখানে যদি আমরা এক্সের মান 9 বসাই দিই তাহলে 9 প্লাস 8 ইকুয়াল টু আসবে হচ্ছে 17। তার মানে একটা বাহু হবে হচ্ছে 9 আর একটা বাহু হবে হচ্ছে 17। দেখো খুব সহজেই ট্রাপিজিয়ামের যে তথ্যগুলো দেওয়া ছিল সেখান থেকে আমরা সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য বের করে ফেলছি। তো আশা করি এইভাবে অঙ্কগুলা যদি তুমি সূত্রগুলো ভালো করে বুঝে থাকো দেখবা যে অঙ্ক করতে তোমার অনেক উপকারে আসবে। এখন দেখো রম্বস কাকে বলে, যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান, মানে চারটা বাহু সমান এবং কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে। দেখো রম্বসের চারটা বাহু সমান মানে এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি, মানে রম্বসের চারটা বাহু সমান হবে এবং কোণগুলো কিন্তু সমকোণ হবে না। এবং যে ব্যাপারটা সেটা হলো যে এই রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। দেখো রম্বসের ক্ষেত্রে হবে হচ্ছে চারটা বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। কিন্তু যদি চারটা বাহু সমান এবং কোণগুলো যদি সমকোণ হয় সেটা হবে কিন্তু বর্গ। আর যদি চারটা বাহু সমান হয় এবং কোণগুলো যদি সমকোণ না হয় সেটা হবে কিন্তু রম্বস। দেখো রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তার মানে মনে করো যে কর্ণ একটা এসি কর্ণ আর একটা হচ্ছে বিডি কর্ণ। এসি কর্ণ সমান যদি D1 ধরি আর বিডি কর্ণ সমান যদি D2 ধরি তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু D1 D2 বর্গ একক। দেখো যে ব্যাপারটা তোমাদের পাঠ্য বই এবং অনুশীলনীতে একটা মানে পাঠ্য বইয়ের অনুশীলনী এবং উদাহরণে একটা অঙ্ক আছে যে রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে আর একটি কর্ণ দেওয়া আছে, অপর কর্ণ বের করতে বলছে। খুব সহজে বের করতে পারবে। রম্বসের ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে মানে এই ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে একটি কর্ণ মনে করো D1 দেওয়া আছে, D2 বের করতে বলছে, তাহলে ক্ষেত্রফল যেটা দেওয়া আছে সেই ক্ষেত্রফল ইকুয়াল টু হবে হাফ ইন্টু D1 D2। এইখান থেকে D1 এর মান বসাই দিবা, D2 এর মান ক্যালকুলেশন করে D2 এর মান বের করবে, অ্যান্সার চলে আসবে। এরপরে আসো যে ব্যাপারটা সুষম বহুভুজ। তো সুষম বহুভুজ সম্পর্কে এর নারী নক্ষত্র সহ আমি সূত্রের প্রমাণটা করিয়েছি, যদি পারো ওই লেকচারটা দেখে আসলে তোমাদের ভালো হবে। যে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা, এই সূত্রটা প্রমাণ দেখিয়েছি এবং সুষম বহুভুজ কি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি পারো ওই পর্বটি দেখে আসলে তোমাদের জন্য উপকারে আসবে। তো দেখো n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল। দেখো বহুভুজ কাকে বলে, দেখো যে ব্যাপারটা যার অনেকগুলা বাহু থাকবে। যদি ত্রিভুজের ক্ষেত্রে 3টা বাহু থাকে, চতুর্ভুজের ক্ষেত্রে 4টা বাহু থাকে, পঞ্চভুজের ক্ষেত্রে 5টা বাহু থাকে, ষষ্ঠভুজের ক্ষেত্রে 6টা বাহু থাকে, সপ্তভুজের ক্ষেত্রে 7টা বাহু থাকে, অষ্টভুজের ক্ষেত্রে 8টা বাহু থাকে। মূলত বহুভুজ যে ব্যাপারটা সেটা হলো যে পঞ্চভুজ থেকেই বহুভুজ শুরু হয়। আমরা পঞ্চভুজ থেকেই আমরা বহুভুজ বলি এগুলারে। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে যদিও চতুর্ভুজ বহুভুজের মধ্যে পড়ে তবে আমরা পঞ্চভুজ থেকে বহুভুজ বলি। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো সুষম বহুভুজের ক্ষেত্রে যে ব্যাপারটা মানে এখানে আমি একটা ষষ্ঠভুজ এঁকেছি, মানে 6টা বাহু আছে, তাই হচ্ছে এই বহুভুজটাকে বলা হয় ষষ্ঠভুজ। দেখো যে ব্যাপারটা, তো এই ষষ্ঠভুজ কেন বললাম সেটা হলো যে এর 6টা বাহু আছে। দেখো 1 2 3 4 5 6, এই ষষ্ঠভুজের প্রতিটা বাহু
দৈর্ঘ্য সমান হবে, মানে এই বাহু ইকুয়াল টু 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 এই বাহু, মানে সুষম বহুভুজের ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং এর কোণগুলো সমান হবে, এই কোণ ইকুয়াল টু 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 এই কোণ। এবং যে ব্যাপারটা সেটা হলো যে এর কেন্দ্র থেকে এই শীর্ষ পর্যন্ত দূরত্ব সমান হবে, এই দূরত্ব ইকুয়াল টু 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 এই দূরত্ব। তুমি যদি এই কেন্দ্র দিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করো, বৃত্ত অঙ্কন করলে প্রত্যেকটা কিন্তু এই বিন্দু কিন্তু টাচ করবে, প্রত্যেকটার ক্ষেত্রে এই বিন্দু টাচ করবে। এইটা চিত্র অঙ্কনের ক্ষেত্রে তুমি বৃত্ত অঙ্কন করো, করার পরে বিন্দুগুলো দিয়ে যদি চিত্র অঙ্কন করো, করে এগুলো যোগ করো, সেক্ষেত্রে তোমার চিত্র অঙ্কন করতে সুবিধা হবে এবং পরে মুছে দিলে দেখবা যে বৃত্ত অঙ্কন করে যদি তুমি চিত্রটা অঙ্কন করো, সেক্ষেত্রে সবচেয়ে তোমার চিত্রটা দেখতে একেবারে সুন্দর হবে। তো দেখো যে ব্যাপারটা আমি আবারও বলছি যে সুষম বহুভুজের প্রত্যেকটা বাহু সমান হবে এবং এর কোণগুলোও সমান হবে এবং কেন্দ্র থেকে এই শীর্ষ পর্যন্ত যে মানে এই দৈর্ঘ্যটাও সমান হবে। কারণ দেখো যে ব্যাপারটা এই কেন্দ্র থেকে এই পর্যন্ত এটার বলা হয় ব্যাসার্ধ, তো এইটা সম্পূর্ণ সব জায়গায় সমান হবে দেখবা। এবং যে ব্যাপারটা সেটা হলো যে এইখানে একটা ও এ বি একটা সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হবে, মানে এই বাহু আর এই বাহু সমান হবে। যদি এই বাহু সমান হয়, মনে করো এই বাহু 3 সেন্টিমিটার হলে এটাও 3 সেন্টিমিটার হবে, এটা যদি 4 সেন্টিমিটার হয় এটাও 4 সেন্টিমিটার হবে, এটাও 4 সেন্টিমিটার হবে। এখন দেখো যে ব্যাপারটা যদি এইটাও 4 সেন্টিমিটার হয়, সেক্ষেত্রে সমবাহু ত্রিভুজ হবে, তবে সেটা এক্সেপশনাল কেস। তবে এই বাহু যদি 4 সেন্টিমিটার হয়, এই বাহু হবে 4 সেন্টিমিটার, মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এইটা সমদ্বিবাহু ত্রিভুজ, এইটা সমদ্বিবাহু ত্রিভুজ, এইটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবং যে ব্যাপারটা প্রত্যেকটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে, মানে আমরা এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারলে সবগুলা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। এখন দেখো যে ব্যাপারটা তোমাদের উদাহরণে একটা অঙ্ক আছে যে একটি সুষম পঞ্চভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো যে ব্যাপারটা একটি সুষম পঞ্চভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, মানে আমরা প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে যদি এ ধরি, এ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। আর এন হচ্ছে বাহু, মানে বাহুর সংখ্যা। দেখো যেহেতু পঞ্চভুজ, তার মানে বাহু হবে এন ইকুয়াল টু হবে হচ্ছে 5। এখন ক্ষেত্রফল বের করতে বলছে। দেখো ক্ষেত্রফল সমান, আমরা সূত্র জানি এন স্কোয়ার ভাগ 4 কট 180 ভাগ হচ্ছে এন। এখন আমরা মান বসাবো, দেখো এন সমান 5 বসাবো, তার মানে 5 ইন্টু এ সমান 4 বসাবো, তার মানে 4 স্কোয়ার ভাগ 4 কট 180 ভাগ হচ্ছে এন সমান আমরা 5 বসাবো। বসে এখন যদি ক্যালকুলেশন করো কট, এখান থেকে যে মান আসবে এইখানে তোমরা ক্যালকুলেটর থেকে বের করবে, কট যত ডিগ্রি আসবে কট তত ডিগ্রি সমান ক্যালকুলেটরে বের করে এটার সাথে গুণ করে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। দেখো খুব সহজেই অঙ্কগুলো পারবে। এখন যদি বলে যে একটি সুষম অষ্টভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রতি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, যেহেতু প্রতি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তার মানে এ ইকুয়াল টু 5 সেন্টিমিটার হবে। আর যেহেতু অষ্টভুজ, তার মানে এন এর মান হবে হচ্ছে 8, তার মানে এন এর মান হচ্ছে 8 হবে। এখন বলা আছে সুষম অষ্টভুজের ক্ষেত্রফল বের করো, তাহলে এ এবং এন এর মান আমরা যদি এখানে বসাই দিলে সুষম অষ্টভুজের ক্ষেত্রফল আমরা পাবো। দেখো যে ব্যাপারটা তোমাদের পাঠ্য বইয়ে একটা অঙ্ক আছে, সেটা হলো যে একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব 1.5 মিটার হলে সুষম অষ্টভুজের ক্ষেত্রফল বের করো। একই রকম অঙ্ক আবার তোমাদের উদাহরণেও আছে, একটা অঙ্ক উদাহরণে আছে যে একটি সুষম ষড়ভুজের, দেখো আগেরটা অনুশীলনটা অষ্টভুজ আর উদাহরণটা হচ্ছে ষড়ভুজ। বলা আছে একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব 4 মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আমরা উদাহরণের অঙ্কটাই করাবো এখন। দেখো বলা আছে কেন্দ্র থেকে একটি সুষম ষড়ভুজের, দেখো এইটা আমার অলরেডি ষড়ভুজ অঙ্কন করা আছে। দেখো ষড়ভুজের আমার বাহু হবে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ষড়ভুজের বাহু হবে 6টা এবং যে ব্যাপারটা এখানে কোণও সৃষ্টি হবে হচ্ছে 6টা, এই 6টা বাহুই সমান হবে এবং এই 6টা কোণই সমান হবে। এখন দেখো বলা আছে কেন্দ্র থেকে এই ও বিন্দু থেকে এই শীর্ষ, মানে ওবি ইকুয়াল টু বলা আছে হচ্ছে, দেখো যে ব্যাপারটা ওবি ইকুয়াল টু বলা আছে হচ্ছে 4 মিটার।
এখন দেখো ওবি ইকুয়াল টু 4 মিটার বলা আছে, আর তাহলে দেখো ওবি ইকুয়াল টু 4 মিটার হবে, ওএ ইকুয়াল টু হবে 4 মিটার, ওসি ইকুয়াল টু হবে 4 মিটার। বলা আছে যে একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব হচ্ছে 4 মিটার, এর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা ক্ষেত্রফল বের করার জন্য যদি আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, যেহেতু এটা দেখো যে ব্যাপারটা প্রতিটা এখানে কিন্তু আর বলতেছে যে ব্যাপারটা এখানে কিন্তু 1 2 3 4 5 6টা সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়েছে। সুতরাং আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারলে, আমরা যেহেতু সুষম ষড়ভুজ, তাহলে 6 দিয়ে গুণ করলে অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা যেভাবে হোক এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল বের করব। তাহলে এ ও বি এর ক্ষেত্রফল বের করতে পারলেই আমার যে ব্যাপারটা এই ক্ষেত্রফলকে, কারণ প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারলেই আমরা ওকে 6 দ্বারা গুণ করব, গুণ করলেই আমার অ্যান্সার চলে আসবে। দেখো প্রশ্নটা আবার বলতেছি যে একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব 4 মিটার হলে এর ক্ষেত্রফল বের করো। তাহলে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। দেখো সুষম ষড়ভুজের ক্ষেত্রে 6টা বাহু থাকে এবং এই কোণগুলো পরস্পর সমান হয়, এবং যে ব্যাপারটা সেটা হলো যে এই ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু এইগুলো সব সমান হবে, এবং এই ও এ ইকুয়াল টু 4 সেন্টিমিটার দেওয়া আছে, ও বি ইকুয়াল টু 4 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমরা ক্ষেত্রফল বের করব, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল বের করব। দেখো এ ও বি এর ক্ষেত্রফল বের করব। দেখো দুইটা বাহু দেওয়া আছে, আর আমরা যদি এই কোণটা বের করতে পারি, তার মানে দুইটা বাহু হচ্ছে, দেখো যে ব্যাপারটা ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ত্রিভুজের ক্ষেত্রে জানি, সেটা হলো যে যদি দুইটা বাহু এবং বাহু সংলগ্ন যদি কোণ দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল। একটা বাহু হচ্ছে 4 ইন্টু আর একটা বাহু হচ্ছে 4, দুইটা বাহুই হচ্ছে 4, কারণ এই বাহু সব সমান হবে। এই কোণটা কত হবে, এখন আমরা এই কোণটা বের করবো। দেখো এই কোণটা হবে কিন্তু আমার, দেখো যে ব্যাপারটা টোটাল কোণ হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। আর এখানে কোণ আছে 1 2 3 4 5 6, 6টা কোণ আছে, তাহলে 6 দ্বারা ভাগ হবে। তাহলে দেখো যে ব্যাপারটা, তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে 60 ডিগ্রি আসে, মানে এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা, মানে প্রতিটা কোণই হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো যে ব্যাপারটা তাহলে হবে সাইন কোণটা হচ্ছে 60 ডিগ্রি। দেখো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি এ ও বি, ও এ ইকুয়াল টু 4, ও বি ইকুয়াল টু 4। তাহলে দেখো যে ব্যাপারটা এই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু, যদি আমরা দুইটা বাহু এবং বাহু সংলগ্ন কোণ জানি, তাহলে ক্ষেত্রফল বের করতে পারি। ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু এই বাহু গুণ এই বাহু, মানে দেখো যে ব্যাপারটা 4 গুণ 4 সাইন, এখানে কোণ, দেখো কোণ উৎপন্ন হয়েছে 60 ডিগ্রি। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে আসে হচ্ছে 2 আর 4 গুণ করলে হয় 8, আর সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি আমরা মান জানি হচ্ছে √3/2। এখন দেখো আমরা এইটাকে আমরা পেলাম এ ও বি এর ক্ষেত্রফল। এই যে ক্ষেত্রফল পেয়েছি, এই ক্ষেত্রফলকে আমরা যদি 6 দ্বারা গুণ করি, গুণ করে ক্যালকুলেশন করলে যা হবে তাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো যে ব্যাপারটা খুব সহজেই অঙ্কটা হয়ে গেছে। দেখো আর আরেকটা জিনিস আমি বলে রাখি যে ত্রিভুজের ক্ষেত্রে যদি দুইটা বাহু এবং বাহু সংলগ্ন যদি কোণ দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ওই বাহুদ্বয়ের গুণফল ইন্টু সাইন বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। আর যদি সামান্তরিকের ক্ষেত্রে, দেখো যে ব্যাপারটা সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু এখানে হাফ হবে না, এটা মনে রাখবা, অনেকেই কিন্তু এটার সাথে মিলাই ফেলো। সামান্তরিকের যদি দুইটা সন্নিহিত বাহু থাকে, সন্নিহিত বাহুদ্বয় যদি এ আর বি হয় এবং সন্নিহিত বাহুদ্বয়ের কোণ যদি থিটা হয়, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এ বি সাইন থিটা। আর ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু হাফ ইন্টু ওই বাহুদ্বয়ের গুণফল এবং এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের, মানে সাইন বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। তাহলে আগে আমরা এইটার ক্ষেত্রফল বের করলাম, এই ক্ষেত্রফলকে আমরা 6 দ্বারা গুণ করব, গুণ করলে এই টোটাল ষড়ভুজের, মানে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল পাবো। মূল কথা হচ্ছে একটার ক্ষেত্রফল বের করব, একটার ক্ষেত্রফলকে আমরা 6 দ্বারা গুণ করব। কেন 6 দ্বারা গুণ করব? কারণ সুষম ষড়ভুজ বলছে, ষড়ভুজ বললে 6 দ্বারা গুণ, অষ্টভুজ বললে 8 দ্বারা গুণ হইতো, এই হলো কাহিনী। তো আমরা 6 দ্বারা গুণ করব, গুণ করলেই আমরা টোটাল এই সুষম ষড়ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তো দেখো যে ব্যাপারটা, এই পর্বটা আমি চেষ্টা করেছি যে তোমাদের আমার সর্বোচ্চটা দিয়ে, যাতে
তোমরা এই আমার এই ক্লাস থেকে তোমরা কিছু শিখতে পারো। আর এই পর্বের পরে আমি কিন্তু এই মানে সূত্র কিভাবে আসে এগুলো বিস্তারিত বিবরণ এবং অঙ্ক নিয়ে আলোচনা করেছি। এই প্রতিটা সূত্র নিয়ে কিভাবে আসে এটার আমরা একেবারে বিশ্লেষণ করে আমরা ব্যাখ্যা করে দিয়েছি। আর এরপরে আমি পাঠ্য বইয়ের অঙ্কগুলো প্রতিটা অঙ্ক সমাধান করেছি এবং তোমাদের উদাহরণের অঙ্কগুলোও সমাধান করেছি। প্রত্যেকটা অঙ্ক ভালো করে দেখো। আর এখন যে অঙ্কগুলো আমি এইখান থেকে করালাম এখানে যদিও অনেক ফাস্ট করিয়েছি এবং সংক্ষেপে করিয়েছি, তোমাদের যারা বুঝতে যদি কষ্ট হয় তাহলে তোমরা ওই লেকচারগুলো দেখে নেবে। আমি মূলত এখানে একেবারে সংক্ষেপে যে এছাড়াও তোমাদের এই অনুশীলনীতে অনেক বড় বড় অঙ্ক আছে, সেই অঙ্কগুলা আমি করে দিয়েছি, সেই অঙ্কগুলোও দেখো ইনশাল্লাহ। আশা করি যে তোমাদের কোনো সমস্যা হবে না। আর আমার এই প্রথম লেকচার বা এবং সূত্রের যে লেকচারগুলো মানে সূত্র কিভাবে আসে এগুলা যেগুলা এই বিস্তারিত দেখবে এবং অঙ্কগুলো যদি দেখো তাহলে আশা করি যে এই চ্যাপ্টার তোমার নখদর্পণে আসবেই। আর অবশ্যই তোমাদের যদি কোনো মন্তব্য থাকে বা কোনো যদি খারাপ লাগা থাকে, যদি কোনো ভালো লাগা থাকে তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবা। এখনকার পর্ব এখানেই শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। বাই বাই।